কেরালা থেকে চেন্নাই যাওয়ার পথে 3 নরপশু মিলে সাদিকা নামের একটা মেয়েকে তুলে নিয়ে যায়। সারা রাত ধরে একের পর এক ব্রুটালভাবে তারা তাকে ভোগ করতে শুরু করে। এরপর তার লাশ নিয়ে গিয়ে ফেলে দেয় জঙ্গলে শুনশান একটা জায়গায়। পরের দিনে পুলিশের কাছে খবর আসতেই পুলিশের ব্রিলিয়ান্ট একজন অফিসার তদন্তে বেরিয়ে পড়ে, যার কাছ থেকে এখনও পর্যন্ত একটা ক্রিমিনালও ছাড় পায়নি। শেষমেশ কি হবে? পুলিশ তার মাস্টারমাইন্ড খাটিয়ে এই 3 নরপশুকে কি খুঁজে বের করতে পারবে? সেটাই দেখানো হবে সত্য ঘটনার উপর নির্মিত আজকের এই গল্পে। বলছি 2020 সালের মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি কোচিন সাদিয়ের চেন্নাই এর কথা। মুভির শুরুতে আমরা দেখি একটা অটো ফুল স্পিডে কোথাও যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তাতে সে অটোটা অনেক ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়। আশেপাশের লোকজন তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। সাথে সাথে সিন কাট হয়ে আমাদের কিছুদিন আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এখানে আমাদের সাদিকা নামের এই মেয়েটা এবং তার মায়ের সাথে পরিচয় হয়। সকাল সকালই সাদিকা ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথাও যাওয়ার জন্য রেডি সেডি হচ্ছে। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এই প্রথমবারের মতো সাদিকা তার মাকে ছেড়ে একা অন্য শহরে যাচ্ছে, তাও আবার কয়েকদিনের জন্য। সাদিকা বলছে, মা মাত্র তো 2 দিনের জন্য, এত টেনশন করার কি আছে? ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে আমি চলে আসব। অর্থাৎ সাদিকা কোনো একটা জবের ইন্টারভিউ দেওয়ার জন্যই অন্য শহরে যাচ্ছে। তারপরও তার মায়ের অনেক মন খারাপ, বারবার বলছে সাবধানে যেতে, আর পৌঁছা মাত্রই যেন কল করে। সাদিকারও কেমন যেন তার মাকে এইভাবে একা রেখে যাওয়ার ইচ্ছে করছিল না। তারপরও মনকে শক্ত করে সে বাস স্টপের দিকে রওনা দেয়। দেখতে দেখতে রাত হয়ে আসে। এই যে লোকটা বাসের গ্লাস পরিষ্কার করছে, এটা হচ্ছে বাস ড্রাইভার। সাদিকা এ বাসের টিকিট বুক করেছে, এটাতে করে সে তার গন্তব্যে যাবে। বলে দিই, সে যাচ্ছে হচ্ছে কেরালার একটা শহর কোচিন থেকে চেন্নাই। চেন্নাই গিয়ে পৌঁছাতে পৌঁছাতে কাল সকাল হয়ে যাবে। যাই হোক, বাসের যাত্রীরা সবাই যে যার সিটে গিয়ে বসে। সাদিকার সিট একদম সামনের দিকেই, যার জন্য প্রথমতে বাস ড্রাইভারের নজর যায় তার উপরেই। এদিকে সাদিকা তার মাকে কল করে জানিয়ে দেয় যে, মা আমি বাসে উঠে পড়েছি, এক্ষুনি আমরা রওনা দিব। তার মাও বলে, দেখ খুবই সাবধান বেটা, দেখিস বাসে ঘুমিয়ে যেন না পড়িস, চোখ কান সব কিছু খোলা রাখিস, আর একটু পরপরই আমি কল দিব। বলতে বলতে বাস রওনা দেয়। সাদিকাকে দেখে আমাদের মনে হয় যেন সে তার মায়ের কাছ থেকে কিছু একটা লুকিয়েছে। তার মানে সে কি চেন্নাই জব ইন্টারভিউ নাম করে অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে? যদি সেটা হয় তাহলে উদ্দেশ্যটা কি? এটা আমাদের এই জার্নির মাঝখানে ক্লিয়ার করা হবে। সিনে গান থেকে আমাদের কিছু মাস আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। সাদিকা যখন কলেজে ফাইনাল ইয়ারে ছিল, রাহুল নামের এই ছেলেটার সাথে তার রিলেশনশিপ শুরু হয়। দুজন একজন একজনকে প্রচণ্ড ভালোবাসত। একটা গানে গানে আমাদের তাদের কিছু রোম্যান্টিক সিনটিন এগুলো দেখানো হয় আর কি। তবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তাদের ভালোবাসা এতটাই গভীরে চলে যায়, সাদিকা নিজেরও জানতেই রাহুলের সাথে ফিজিক্যাল হয়ে পড়ে। তবে পরে গিয়ে সে এটার জন্য অনেক আফসোস করছিল, অনেক মন খারাপ করছিল। তার ভয় করছিল বিয়ের আগে এটা করা তার একদমই উচিত হয়নি। তার মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখছে। রাহুল অবশ্য তাকে সান্ত্বনা দেয় যে, আর কিছুদিন পরে তো আমার মা বাবা ইউএস থেকে ফিরে আসছে, তারা আসলেই তোমার সাথে আমি পরিচয় করিয়ে দিব, আমাদের সম্পর্কের কথা বলে দিব, এরপর আমাদের বিয়ে হয়ে যাবে, এত ভয় পাওয়ার কি আছে? সাদিকাও বলে, আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে রাহুল, আমাকে ছেড়ে জীবনও কোথাও যাবে না কিন্তু। রাহুলও বলে, প্রমিস করলাম যাব না কোথাও। সিন একটু করে এখান থেকে প্রেজেন্টে। এসব কিছু ভাবতে ভাবতে সাদিকা অনেক কান্না করছে। তখনই তার মাথায় কল করে জিজ্ঞাসা করে যে এখন কতটুকু গেছে। সাদিকা বলে, মা এখনও পালাক্কাট, আরও অনেক সময় লাগবে, এত রাত হয়ে যাচ্ছে, তুমি এখনও ঘুমাওনি? মা দেখো, কোনো টেনশন ছাড়া ঘুমিয়ে পড়ো, আমি পৌঁছেই তোমাকে কল করব। তো সাদিকার মা সাদিকার থেকে কলটা কাট করে রেণুকা নামের এই মহিলাটিকে কল দেয়। এই রেণুকা হচ্ছে সাদিকাদের দুঃসম্পর্কের এক আত্মীয়, একজন ডক্টর। সাদিকার চেন্নাই জব ইন্টারভিউ দিতে যাওয়ার বিষয়ে এই রেণুকাও সাদিকার মাকে রাজি করিয়েছে। মানে বলা যায় রেণুকার নেতৃত্বে সে চেন্নাই যাচ্ছে, যার জন্য সাদিকার মা রেণুকাকে কল করে বলছে যে তার অনেক টেনশন হচ্ছে। এই প্রথমবারের মতো তার মেয়েকে ছাড়া সে ঘুমাবে, তার ঘুম আসছে না। রেণুকা বলে, আম্মা দেখো, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি, আর আমি কল করে করে তার খবরও নিব, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। রেণুকার সাথে কথা বলে মা একটু সাহস পায়, টেনশন একটু কমে আর কি। সিন চলে আসে সাদিকার উপর। সাদিকা বাসে বসে বসে কান্না করে চলেছে। আর এখান থেকে সিন আমাদের আবারও একটু করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সাদিকা এবং তার বয়ফ্রেন্ড রাহুলের ফিজিক্যাল সম্পর্কটার পর থেকেই সাদিকা কেমন জানি পরিবর্তন আসতে শুরু করেছে। মন খারাপ করে সবসময় সে বসে থাকতো। তার বান্ধবীরা এসে তাকে জিজ্ঞাসা করতো যে কি হয়েছে, সবসময় দেখি তুই মন খারাপ করে কেন বসে থাকিস। সাদিকা কাউকে কিছু বলে না। এইভাবে একদিন কলেজে থাকা অবস্থায় সাদিকা প্রচণ্ড বমি করতে শুরু করে। তাড়াতাড়ি রাহুলকে কল করে বলে, রাহুল কোথায় তুমি, জলদি আমি তোমার সাথে একটু দেখা করতে চাই।
রাহুল অবশ্য বলছিল যে সে নাকি ব্যস্ত আছে। সাদিকা অনেক কান্নাকাটি করে একরকম জোরপূর্বকই তার সাথে দেখা করানোর জন্য রাজি করায়। পরের সিনে তারা দেখা করে। সাদিকা রাহুলকে বলছে, আমার অনেক ভয় করছে। ওই দিন আমাদের ফিজিক্যাল হওয়ার সময় তুমি ঠিকঠাকভাবে প্রোটেকশনটা নিয়েছিলে তো? রাহুল বলে, আরে তুমি কি বাচ্চার মতো কথা বলছো? এরকম কিছুই না, এগুলো জাস্ট তোমার এমনি শরীরে খারাপ লাগছে হবে। আর আমি তো ফুললি সেফটি প্রোটেকশন নিয়েছিলাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এগুলো জাস্ট তোমার মনের ভয়, দয়া করে সব বাদ দাও। এভাবে রাহুল একরকম সাদিকার সাথে বিরক্ত বোধ করছিল। এদিকে সাদিকা কান্নাকাটি করে চলেছে। রাহুল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আরে আমি তো আছি, তুমি এসব টেনশন কেন করছো? তারপর যদি তোমার ভয় লাগে তাহলে কাল ডক্টরকে দেখাও, এরপর আমাকে জানিও। এটা শুনে সাদিকা মনে একটু সাহস পায়। আর পরের দিনই সুজ একটা হসপিটাল আসে, তার ওই পরিচিত ডক্টর রেণুকা দিদির কাছে। সাদিকা রেণুকার কাছে কিছু লুকাতে পারবে না, তাকে তো সত্যিটা বলতেই হবে। রাহুলের ফটো দেখিয়ে সে সব কিছু তাকে বলে দেয় যে এরকম এরকম ব্যাপার। শুনে রেণুকা দিদিরও একটু মন খারাপ হয়। সাদিকাকে সান্ত্বনা দিয়ে বলে, আজকালকার দিনে আমরা মেয়েরা জেনে বা না জেনে এরকম ভুল করে যাচ্ছি। সবার লাইফে এরকম বড় কিছু না কিছু একটা হয়, ভেঙে পড়ো না। তোমার মাকে এই ব্যাপারে কিছু বলা যাবে না। সে তোমাকে নিয়ে কত না স্বপ্ন দেখেছে, সেই ছোটবেলা থেকে তোমার জন্য কত কিছু না ত্যাগ করেছে। যাই হোক, আমি কিছু মেডিসিন আর কিছু টেস্ট লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে রিপোর্টটা আমার কাছে নিয়ে আসিও। সাদিকা কান্না করতে করতে সেখান থেকে চলে আসে, কারণ রাহুলকে এই পর্যন্ত সে অনেকবার কলে ট্রাই করেছে কিন্তু পাচ্ছে না। সিন শিফটের কিছুদিন পর সাদিকার রিপোর্ট সব কিছু চেক করে রেণুকা তার সাথে সে দেখা করে, আর জানা যায় তার রিপোর্ট পজিটিভ এসেছে, মানে সাদিকা প্রেগনেন্ট। তাও আবার সে এমন কন্ডিশনে আছে, অনেক লেট হয়ে গেছে, অ্যাবর্শন করা ছাড়া আর কোনো উপায় নেই। এ ব্যাপারে আমি এখানে কিছু ডক্টরের সাথে কথা বলেছি, কিন্তু কেউই রাজি হচ্ছে না, কারণ এতে ল অ্যান্ড অর্ডারের ঝামেলা আছে, যেহেতু তোমার ফ্যামিলিকে না জানিয়ে এটা করতে হবে। তবে হ্যাঁ, চেন্নাই আমার একজন সিনিয়র বড় দিদি আছেন, সেই অ্যাবর্শনে তোমাকে সাহায্য করতে পারবে, কিন্তু তার জন্য তো তোমাকে চেন্নাই যেতে হবে। সাদিকা বলে, আমি যে কোনো জায়গাতেই যাওয়ার জন্য রাজি আছি দিদি, কিন্তু আমার মা যেন এসব ব্যাপারে জানতে না পারে। আপনি ওই ডক্টরের সাথে কথা বলে রাখুন, আমি মাকে বলবো একটা জব ইন্টারভিউ দেওয়ার জন্যই আমাকে চেন্নাই যেতে হচ্ছে। রেণুকা সাদিকাকে ওই ডক্টরটা চেন্নাইয়ের যে হসপিটালে বসে তার অ্যাড্রেস সহ ডক্টরটার সবগুলো ডিটেলস দেয়। সাথে এটাও বলে, আমি জানি সাদিকা তোমাকে এটা বলা ঠিক হচ্ছে কিনা, তুমি আমার ছোট বোনের মতোই। ওই রাহুল পুরোপুরি তোমার ফয়দা উঠিয়েছে, আমি তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, সে তোমাকে ধোঁকা দিয়ে এখান থেকে পালিয়েছে, কিন্তু তুমি মনে সাহস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত সাদিকার কোচিন থেকে চেন্নাইয়ের এই জার্নিটার উদ্দেশ্য। আশা করছি এটুকু ক্লিয়ার। সিন প্রেজেন্টে চলে আসে, সাদিকাদের বাসটা তার গন্তব্যের দিকে ছুটে চলেছে, কিন্তু এটুক রাস্তা আসার পর একটা পুলিশ চেকপোস্টে পুলিশ তাদের বাসটাকে দাঁড় করায়। ঘটনা জানা যায় সামনে নাকি বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুরো রাস্তা বর্তমানে ব্লক হয়ে আছে, কোনো গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করতে পারছে না। সাদিকা বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে, ভাই আমরা কি থিরুমাঙ্গালামে চলে এসেছি? এ বলে, না না, এখনও একটু রাস্তা বাকি আছে, আমরা পৌঁছলেই তোমাকে জানিয়ে দিব। বাস ড্রাইভাররা ওইখানে অন্য আরেকটা রাস্তা ধরে এগোতে শুরু করে। কিছুটা গ্রাম সাইড এরিয়ার রাস্তা ছিল। দেখতে দেখতে সকাল হয়ে যায়। এই জায়গায় এসে বাস ড্রাইভাররা সাদিকাকে এইখানে নামিয়ে দেয়, বলে তারা নাকি যাবে এখান দিয়ে সোজা, আর সাদিকা যে লোকেশনে যাবে সেটা অন্যদিকে, বাট তেমন একটা বেশি দূর না, এখানে নাকি কাউকে জিজ্ঞাসা করলেই রাস্তা দেখিয়ে দিবে। এইসব বলে বাস সেইখান থেকে চলে যায়। একে তো সারা রাত জার্নি করে সাদিকা ক্লান্ত, উপর থেকে সেখানে কোনো মানুষ বা কোনো গাড়িও দেখতে পাচ্ছে না। এভাবে কিছু দূর হেঁটে সামনে আসার পর সে ওখানে একটা চায়ের দোকান দেখতে পায়। গিয়ে চাওয়ালাটাকে জিজ্ঞাসা করে, এইখানে লাইফলাইন হসপিটালটা কোন জায়গায় বলতে পারবেন? চাওয়ালাটা চিনে না। সাদিকা বলে, এই হসপিটালটা আম্বাথুরেই। আম্বাথুর এখান থেকে কত দূর বলতে পারবেন কি? চাওয়ালাটা বলে, আম্বাথুর তো এখান থেকে 15 কিলোমিটার মতো হবে, অপেক্ষা করো একটু, গাড়ি পেলেই চলে যেতে পারবে। এইসবের মাঝে সেখানে বাইক নিয়ে এই ছেলেটা আসে, বোঝা যাচ্ছিল ছেলেটা ওই এলাকারই। চাওয়ালাটা সাদিকাকে অ্যাড্রেসটা ছেলেটাকে দেখাতে বলে। সাদিকা অ্যাড্রেসটা তাকে দেখায়। অ্যাড্রেসে লেখা ছিল ডক্টর জেরিনা থমাস, লাইফলাইন হসপিটাল, আম্বাতুর, চেন্নাই। অ্যাড্রেসটা পড়ে ছেলেটা বলে, হ্যাঁ এই লাইফলাইন হসপিটালটা তো আমি চিনি, এখান থেকে তো বেশি দূর না। ও আচ্ছা, হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য মনে হয় গাড়ি আপনাকে এইখানে নামিয়ে দিয়েছে। সাদিকাও বলে, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কারণে বাস এই রুট দিয়ে এসেছে। ছেলেটা বলে, দেখুন কাণ্ড, এখন তো আপনি বিকেল 1টার আগে এখান থেকে কোনো গাড়ি পাবেন না, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য একটা অটোর ব্যবস্থা করে দিচ্ছি। সাদিকা অবশ্য অনেক না করে, বলে সে যে কোনোভাবে চলে যেতে পারবে, এর কোনো প্রয়োজন নেই। কিন্তু ছেলেটাও নাছুর বন্দা,
বলে, আপনি আমাদের এখানের মেহমান, কোনো প্যারা নেই, আমার এক পরিচিত বন্ধুর অটো আছে, আমি তাকে কল করছি, সে আপনাকে একেবারে হসপিটালের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। একজন মালায়ালাম একজন তামিলিয়ানের গ্রাম এসেছে, তাকে সাহায্য না করলে কি হয়? টাকা নিয়ে চিন্তা করবেন না, বেশি টাকা নিবে না। এসব বলে ছেলেটা সাইডে গিয়ে তার ওই অটোওয়ালা বন্ধুটাকে কল করে আসতে বলে। যাই হোক, তার পৌঁছাতে সাদিকারা বসে চা নাস্তা করে নেয়। একটু পর কথা মতো অটোওয়ালাটা এসে সাদিকাকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই অটোওয়ালাটা, যে কিনা সাদিকার সাথে অনেক বেশি বকবক করছিল। এদিকে একে তো সাদিকার মন খারাপ, উপর থেকে এর বকবক শুনে তার আরও বেশি বিরক্ত লাগছে। এরই মাঝে সাদিকার মাথাকে কল করে, জিজ্ঞাসা করে, কত দূর গেলি? সকাল থেকে কল করে চলেছে কিন্তু কল ঢুকছে না। সাদিকা বলে, মা, মোবাইলের চার্জ একটু কম, যার জন্য আমি সুইচ অফ করে দিয়েছিলাম। তুমি এত টেনশন করো না তো, আমি প্রায় চলে এসেছি, আর কয়েক ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। এসব বলে তারা কলটা রেখে দেয়। কিন্তু সাদিকার কেন যায় না, অনেক করে তার মায়ের কথা মনে পড়ছে। তার মায় ছিল তার জীবনের একমাত্র সঙ্গী। সবসময় সে তার মায়ের সাথে দিক সেদিক ঘুরে বেড়াতো, আনন্দ করত, একদম একজন বেস্ট ফ্রেন্ডের মতোই। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই তার মায় ছিল তার বাবা মা সব কিছুই। অনেক আদর যত্নে সাদিকাকে বড় করেছে। এইসবই ভাবতে ভাবতে সাদিকার তার মায়ের জন্য একটু মন খারাপ লাগছিল আর কি। যাক, এদিকে তাদের অটোটা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ায়। বলে রাখি, অটো ড্রাইভারটার নাম হচ্ছে শঙ্কর। তো শঙ্কর তার গাড়ির ট্যাঙ্কি ফুল করে আবারও রওনা দেয়। যেতে যেতে সাদিকা বারবার জিজ্ঞাসা করছিল যে আর কতক্ষণ লাগবে। শঙ্করও বলছে, আর বেশিক্ষণ লাগবে না ম্যাডাম, প্রায় চলে এসেছি। এরই মাঝে ওই ডক্টর রেণুকাদি সাদিকাকে কল করে জিজ্ঞাসা করে যে কত দূর গেলে। সাদিকাও বলে, এখনও পৌঁছাতে পারেনি, আর কিছুক্ষণ লাগবে হয়তো। রেণুকা বলে, তোমার মা বারবার কল করেই চলেছে, টেনশন করছে, তোমাকে কল করছে না কারণ তুমি রাগ করবে বলে। আমি কোনোরকম সান্ত্বনা দিয়ে সামলে নিয়েছি, তুমি পৌঁছে তাড়াতাড়ি মাকে কল দাও। এসব বলে তারা কলটা রাখে। সাদিকা তার মায়ের জন্য অনেক কান্না করছিল। আর এতক্ষণ পর গিয়ে সাদিকা নোটিস করে তাদের অটোটা হাইওয়ে থেকে নেমে কিছুটা পাহাড়ি এলাকার রাস্তার দিকে চলতে শুরু করেছে। এটা দেখে সাদিকার একটু একটু সন্দেহ হতে শুরু করে। বারবার শঙ্করকে জিজ্ঞাসা করছে, এ কি, কোথায় নিয়ে যাচ্ছ তুমি? শঙ্কর কিছু বলছে না। ফুল স্পিডে সে অটোটা জঙ্গলের দিকে নিয়ে চলেছে। সাদিকা পিছন থেকে তাকে অনেক ধাক্কাধাক্কি করছিল গাড়ি থামানোর জন্য। অবশ্যই এই জায়গায় এসে শঙ্কর গাড়ি দাঁড় করায়। সাদিকা তো তাকে আচ্ছা মতো বকাঝকা করছিল যে এভাবে কেউ গাড়ি চালায় নাকি, আর কোন দিকে কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি। এইখানে এসে সাদিকা এবং আমরাই শঙ্করের আসল চেহারা দেখতে পাই, অর্থাৎ তার উদ্দেশ্য খারাপ কিছুই। কোনো কথা ছাড়াই সাদিকাকে ধরে সে মারধর করতে শুরু করে দেয়। সাদিকা কোনো রকম করে তার হাত থেকে বেঁচে এখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়ে সে জঙ্গলের ভিতরের দিকে চলে যেতে শুরু করে। নির্জন এলাকা, আশেপাশে কোনো মানুষজন নেই। এদিকে শঙ্কর রীতিমতো তার পিছনে লেগে গেছে। পাগল কুকুরের মতো সে সাদিকাকে তাড়া করছে। সাদিকা তার ব্যাগট্যাগ সবকিছু ফেলে দিয়ে দৌড়ানোর চেষ্টা করছিল। ও সময় আবার আমরা দেখি সেখানে সাদা কালার একটা গাড়িও আসছে। সাদিকার সাহায্যের জন্য গাড়িটাকে দাঁড় করাই, আর এই গাড়ির ভেতর থেকে বের হয় এই ছেলেটা এবং ওই চায়ের দোকানে সাদিকার সাথে যে ছেলেটার পরিচয় হয়েছিল সে, অর্থাৎ যে তাকে শঙ্করের অটোটা ঠিক করে দিয়েছিল। সাদিকার বুঝতে আর দেরি থাকে না যে এরা সবাই এক গ্রুপের, আর তারা প্ল্যানিং করে তাকে এখানে নিয়ে এসেছে। মূলত সকালে চায়ের দোকানে সেখানে অটোওয়ালাকে কল করার নাম করে এ যখন সাইডে গিয়ে শঙ্করকে কল দেয়, এ তখনই শঙ্করকে বলে যে কেরালা থেকে এরকম একটা মাস্ত আইটেম এসেছে, তুই তাড়াতাড়ি অটো নিয়ে চলে আয়, আজ রাতের বন্দোবস্ত হয়ে গেছে। এভাবে আর কি এরা সাদিকাকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছে। তো শঙ্করের নাম তো জানি, বাকি এই দুজনের নাম। যে সাদিকাকে ফাঁসিয়েছে তার নাম হচ্ছে ববি, আর একটু কম বয়সী করে এর নাম হচ্ছে স্যাম। তো এরা সাদিকাকে মেরে ধরে তাকে সুনসান পরিত্যক্ত একটা জায়গায় নিয়ে যায়, হাত পা বেঁধে তাকে ওইখানে ফেলে রাখে। অবশ্য অন্য একটা রুমে বসে তারা তিনজনও লাল পানি টালপানি টানছে। একটু পর সাদিকা হুঁশ আসতে পানি খাওয়ার জন্য সে পিপাসায় কাতরাচ্ছিল। এরা সাদিকাকে পানির বদলে তাকে উল্টাপাল্টা জিনিস খাওয়াতে শুরু করে, আর তাকে এত পরিমাণে টর্চার করছিল যা বলার বাইরে। এমনকি এত পরিমাণে তাকে মারধর করে সাদিকা আবার জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়। বেশি করছিল শঙ্কর, হিংস্র পশুর চেয়েও বেশি খারাপ এরা। মেরে ধরে সাদিকার অবস্থা খারাপ করে দিয়ে এরা আবারও সে ইচ্ছা মতো নেশা করতে শুরু করে। এবার গিয়ে তারা সিদ্ধান্ত নেয় সাদিকার সাথে তারা কাজটা সেরে ফেলবে। কে আগে যাবে না কে আগে যাবে ওইটা নিয়েও ববি এবং শঙ্করের মধ্যে তুমুল ঝামেলা হতে শুরু করে। স্যাম দুজনকে কোনোরকম আটকাই, অবশেষে শঙ্করই সবার আগে যায়। এরপর কি হিংস্র জানোয়ারের মতো সাদিকার উপর ঝাঁপিয়ে পড়ে, যা বলার কোনো ভাষা নেই। ইচ্ছা মতো সাদিকার সাথে এসব করার পর শঙ্কর বাইরে আসলে এবার ববি যায়। এও গিয়ে নরপশুর মতো সাদিকার সাথে এসব করতে শুরু করে।
ব্যথায় যন্ত্রণায় সাদিকা চটফট করছিল। এদিকে সাদিকার মা তাকে বারবার কল করে চলেছে, কিন্তু কলে সে সাদিকাকে পাচ্ছে না। রাত হয়ে গেছে, সাদিকার কোনো খবর নেই। টেনশনে মায়ের অবস্থা তো খারাপ, বসে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে সাদিকাকে একে একে 2 নরপশু ভোগ করার পর 3 নাম্বার জন যায়, কিন্তু এগিয়ে দেখে সাদিকা কোনো নড়াচড়া করছে না, কোনো নিঃশ্বাসও নিচ্ছে না। এইটা দেখে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে বাইরে আসে, এসে এদের দুজনকে তাড়াতাড়ি বিষয়টা বলে। এরা এখন কি করবে কিছু বুঝতে পারছিল না। তারা ধরে নিয়েছে সাদিকা মারা গেছে। শঙ্কর বলে, টেনশন কি, এটা তো আরো ভালোই হয়েছে, সে আমাদের ব্যাপারে কাউকে কিছু আর বলতে পারবে না। এই বলে তারা 3 জন সাদিকাকে একটা বস্তায় ভরে গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে, দূরে কোথাও গিয়ে ফেলে দিবে আর কি। কথা মতো সেইটাই করে। অন্ধকারে শুনশান একটা জায়গায় গিয়ে কেউ না দেখে মতো সাদিকার লাশটাকে তারা এইখানে ফেলে দিয়ে চলে যায়। সিন শিফট পরবর্তী দিন আমরা দেখি পুলিশের কিছু লোক এলাকার কিছু ক্রিমিনালদেরকে তাড়া করছিল ধরার জন্য। এই ক্রিমিনালগুলো ছিল অনেক ডেঞ্জারাস। তারা পুলিশদেরকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। পুলিশদের সাথে এদের জবরদস্ত একটা ফাইট হচ্ছে। আর এখানে এসে এন্ট্রি হয় আমাদের মুভির হিরো এসিপি আমির ইউসুফ। এসিপি আমির এসেই এই গুন্ডাগুলো একজন একজনকে ধরে এমনভাবে মারধর করে এরা একেবারে সোজা হয়ে যায়। এই ফাইটটা এখানে অনেকক্ষণ ধরে চলে। অবশেষে মেরে ধরে সবগুলো ক্রিমিনালকে গ্রেপ্তার করে নেয় আর কি। এরই মাঝে আমরা দেখি একটা বাচ্চা কোথাও যাওয়ার সময় ওইখানে রাস্তার পাশে কারো ডেড বডি দেখে দৌড়ে তাড়াতাড়ি ছুটে যায়। এর কিছুক্ষণের মধ্যেই এসিপি আমিরের কাছে খবর আসে, স্যার ব্রিজের পাশে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। আমির এবং তার টিম সাথে সাথে ঘটনাস্থলে গেলে আমরা জানতে পারি এটা ছিল সাদিকারই বডি। টুইস্ট হচ্ছে সাদিকা এখনও বেঁচে আছে। তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে আসা হয়, তাও আবার সেই লাইফলাইন হসপিটালটাতেই, যেই হসপিটালের উদ্দেশ্যে সাদিকা মূলত এইখানে এসেছিল। সাদিকার অবস্থা খারাপ, তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। এসিপি আমির কেসটার দায়িত্ব নিয়েছে। প্রথম আগে সে তার টিমকে লাগিয়ে দিয়েছে মেয়েটার কোনো জিনিসপত্র খুঁজে পায় কিনা দেখার জন্য। অন্যদিকে সাদিকার মা তো পাগল প্রায়। রেণুকাকে কল করে জিজ্ঞাসা করে যে সাদিকার কোনো খোঁজখবর পেয়েছে নাকি। সকাল থেকে তাকে কল করছে কিন্তু পাচ্ছে না। রেণুকা কোনোরকম তাকে শান্ত করায়, বলে তুমি টেনশন করো না, মোবাইলে নিশ্চয় চার্জ শেষ হয়ে গেছে হবে, আমি যোগাযোগ করছি। সিন একটু করে কাট হয়ে আমিরের উপর চলে আসে। পুলিশরা ঘটনাস্থল থেকে সাদিকার পার্স ব্যাগটা খুঁজে পেয়েছে, মানে হাতের ছোট ব্যাগটা আর কি। আমির ব্যাগটা চেক করে দেখে সেখানে কিছু কাগজপত্র ছিল, যার মধ্যে একটা কাগজ ছিল এই হসপিটালেরও। যাই হোক, এইখানে এন্ট্রি হয় হসপিটালের মেইন ডক্টর জেরিনা থমাসের। জেরিনা হসপিটাল পৌঁছাতেই তার মোবাইলে রেণুকার কল। রেণুকা আগে থেকে যেহেতু জেরিনার সাথে সাদিকার ব্যাপারে কথাবার্তা বলে রেখেছিল, তো সে জেরিনাকে কল করে জিজ্ঞাসা করছে যে সাদিকা কি তার কাছে পৌঁছালো নাকি। জেরিনা বলে, কই, এখনও তো কেউ আসেনি, আর আমার সাথে তো কলে কোনো যোগাযোগ করেনি, তার নামটা যেন কি? রেণুকা বলে, ম্যাডাম সাদিকা। আমি যখন গতকাল সকালে তাকে কল করেছিলাম তখন সে বলেছিল সে রাস্তাতেই, আর নাকি বেশিক্ষণ লাগতও না আপনার কাছে পৌঁছাতে, কিন্তু এরপর কল করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, আমার মনে হয় কোনো একটা বিপদ হয়েছে। জেরিনা বলে, হসপিটাল আসলে তাও তো আমি জানতে পারতাম। যাই হোক, তুমি তার ডিটেলস এবং তার কিছু ফটো আমাকে পাঠাও, আমি বিষয়টা দেখছি। এসব বলে জেরিনা প্রথমে আইসিইউতে যায়, যে নতুন পেশেন্ট এসেছে তার কন্ডিশন চেক করতে। এদিকে আমিরও বসে বসে ওয়েট করছে কেসটার ব্যাপারে জেরিনার সাথে কথা বলতে। জেরিনা সাদিকার কন্ডিশন চেক টেক করে যখন তার কেবিনে আসে, আমিরও সেখানে এসে উপস্থিত। আর এখানে আমরা এটাও জানতে পারি যে আমির এবং জেরিনা তারা কলেজ লাইফ থেকে নাকি একজন একজনের বন্ধু। আসা মাত্র দুজন কিছুক্ষণ আগে গপসপ মারে, এরপর কেসের বিষয়ে আসে। জেরিনা জিজ্ঞাসা করে, আমির, এই মেয়েটা কে আসলে? আমির বলে, এখনও তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, আমরা তো ধরে নিয়েছিলাম এ হয়তো মারা গেছে, কিন্তু দেখি না তার পালস চলছিল। এখন কি অবস্থা তার? জেরিনা বলে, অনেক খারাপ, দেখে বোঝা যাচ্ছে তার সাথে খারাপ কিছু হয়েছে, তবে 48 ঘন্টা তাকে অবজারভেশনে রাখতে হবে, এর আগে আমরা কিছু বলতে পারবো না। আমির বলে, আমরা মেয়েটার একটা ব্যাগ খুঁজে পেয়েছি, যেখানে একটা বাসের টিকিট রয়েছে, যেটা কোচিন থেকে চেন্নাইয়ের টিকিট ছিল। ওইখান থেকে আমরা জানতে পেরেছি মেয়েটার নাম হতে পারে সাদিকা। এটা শুনে জেরিনার একটু খটকা লাগে। সাথে সাথে মোবাইল বের করে রেণুকা তাকে যে সাদিকার ফটোগুলো পাঠিয়েছিল সেগুলো চেক করতে শুরু করে। আর এখানে গিয়ে তার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অর্থাৎ এটা সেই সাদিকাই, যে সাদিকা তার সাথে দেখা করার জন্য চেন্নাই এসেছে। সাথে সাথে জেরিনা সবকিছু আমিরকে বলে। আমিরও বলে, হ্যাঁ, আমরা তার ব্যাগ থেকে তোমার হসপিটালের একটা অ্যাড্রেসও খুঁজে পেয়েছি, যেখানে তোমার ডিটেলস লেখা ছিল। এই বিষয়টা জানতে পেরে জেরিনার অনেক খারাপ লাগে, কারণ মেয়েটা তার সাথে দেখা করার জন্য এখানে এসেছিল, আর তার সাথে এইসব হয়ে গেল। সিন কাট হয়ে শিফট হয়ে রাতের দিকে এই মেয়েটার উপর। এ রাতে কোথা থেকে যেন তার বাসার দিকে ফিরছিল, গাড়ি তাকে এখানে নামিয়ে দিয়েছে।
সুনসান এলাকা, কোনো মানুষজনের সারা শব্দ শোনা যাচ্ছে না। তার বাসা অবশ্য সামনেই ছিল। তারপরও ভয়ে সে তাড়াতাড়ি তার বাবাকে কল করে বলে যে এসে তাকে একটু নিয়ে যাওয়ার জন্য, কারণ ও যে তার একা ভয় করছিল। এসবের মাঝে তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে। এরই সাথে আমরা এখানে দেখি রাস্তার একপাশে ওই শঙ্করের অটোটাও দাঁড় করানো। মেয়েটা অনেক ভয়ে ভয়ে সামনের দিকে এগুচ্ছে। বারবার তার মনে হচ্ছিল এই বুঝি কেউ তাকে এসে ধরল। ঠিক ওই সময় মেয়েটার বাবা সেখানে এসে হাজির হয়, আর বাবাকে দেখে মেয়েটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তো মেয়েটা তো তার বাবার সাথে করে এখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি সত্যি শঙ্কররা তাদের পরবর্তী শিকারের জন্য মেয়েটার পিছু করছিল। এখান থেকে আমরা বুঝতে পারি এরা শুধু সাদিকার সাথেই নয়, বরঞ্চ আরও অনেক মেয়েকে টার্গেট করে করে তারা তাদের সাথে এইসব করেছে। সিন শিফট পরবর্তী দিন সকালে সাদিকার মায়ের উপর। সকাল সকালই রেণুকা সাদিকার মায়ের কাছে এসে উপস্থিত। এখানে সাথে করে আমরা দেখি চেন্নাই থেকে পুলিশের একটা টিমও এসেছে সাদিকার মাকে খবরটা দেওয়ার জন্য। তারা সাদিকার মাকে জাস্ট বলে যে সাদিকার চেন্নাই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, টেনশনের ব্যাপার নেই, সে হসপিটালে অ্যাডমিট আছে, আপনাকে একটু সেখানে যেতে হবে। এইটা শুনে মায়ের পায়ের নিচ থেকে তো মাটি সরে যাওয়ার মতো অবস্থা। মেয়ের জন্য অজোরে কান্না করতে শুরু করে দেয়। রেণুকা কোনোরকম তাকে সামলাতে পারছে না। এইখান থেকে সিন একটু করে ডক্টর জেরিনার উপর চলে আসে। জেরিনার হাতে সাদিকার রিপোর্ট এসে পৌঁছেছে, যেটা চেক করার সাথে সাথেই সে আমিরকে কল করে সবকিছু বলার জন্য তাড়াতাড়ি একটু আসতে বলে। আমিরও বেরিয়ে পড়ে। এরই সাথে আমিরের টিম ওই বাস ড্রাইভার এবং তার কন্ডাক্টরকে খুঁজে নিয়েছে, অর্থাৎ যে বাসে করে সাদিকা কোচিন থেকে এখানে এসেছিল না, সেইটা আর কি। তাদেরকে সাদিকার ডিটেলস দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে মেয়েটা তোমাদের বাসে করে কোচিন থেকে চেন্নাই এসেছিল, এক্স্যাক্টলি কী কী হয়েছিল আর তাকে কোন জায়গায় নামিয়ে দিয়েছিলে, সেই সবগুলো ডিটেলস আমাদের খুলে বলো। এরাও বলে স্যার, আমরা ওই দিন রাতে যাওয়ার সময় হাইওয়েতে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য সামনের দিকে পুরো রুট ব্লক করা ছিল। আমরাও আমাদের গন্তব্যে যাওয়ার জন্য অন্য একটা বিকল্প রুট ধরে এগুতে থাকি, যার জন্যই মেয়েটাকে এক্সাক্ট লোকেশন আমরা নামাতে পারিনি, তার একটু আগে করে তাকে নামিয়ে দিতে হয়। এরপর সে তার মতো করে চলে যায় আর আমরা আমাদের মতো করে চলে আসি। এরপর কী হয়েছে না হয়েছে স্যার বিশ্বাস করুন আমরা আর কিছু জানি না। এক্স্যাক্টলি সাদিকাকে তখন কোন লোকেশনে নামিয়ে দেওয়া হয়েছিল পুলিশরা এদের কাছ থেকে সব কিছু জেনে নেয়। ওইখান থেকে তারা তাদের ইনভেস্টিগেশন শুরু করবে। সিন কাট হয়ে চলে আসে ওই 3 জানুয়ারির মধ্যে ববির উপর। সাদিকা যে এখনও মারা যায়নি এরাও সেটা জানতে পেরেছে। এর জন্য ববি হসপিটালে পরিস্থিতি বোঝার জন্য এসেছে। আর এখানে এসে দেখে সাদিকাকে আইসিইউতে ফুললি সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। এর উপর আবার কেসটা সলভ করছে এসিপি আমির ইউসুফ। মানে আমির যে কি ডেঞ্জারাস পুলিশ অফিসার সেটা শহরের প্রায় বেশ কম সবাই জানে। এতগুলো পুলিশকে দেখে ববি তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। এদিকে আমির এসে জেরিনার সাথে দেখা করে। এরপর তারা সবাই মিলে আইসিইউতে সাদিকার কাছে যায়। মূলত সাদিকার একটু একটু হুঁশ এসেছিল, তো আমিরা তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কারা করেছে তাদের ব্যাপারে কিছু বলতে পারবে কিনা। সাদিকা ভালো করে কোনো কথাই বলতে পারছে না। তারপর অনেক কষ্ট করে সে বলে 3 জন, অটো ড্রাইভার, বাইক, ব্যাস এটুকু সে বলতে পারছিল। আমিরও তাকে আর বেশি ডিস্টার্ব করে না, কারণ তার কন্ডিশন খারাপ। বাইরে সে জেন আমিরকে বলে, দেখো আমির, ট্রিটমেন্ট তো চলছে, কিন্তু এর বডি তেমন একটা রেসপন্স করছে না, তেমন একটা আশা নেই, বাকি সব কিছু উপরওয়ালার হাতেই। আমির বলে, সাদিকার মা এবং ওই ডক্টর রেণুকা যদি এখানে পৌঁছে তাহলে অবশ্যই আমার সাথে একটু দেখা করতে বলবে। এই বলে আমির সেখান থেকে চলে আসছিল। তখনই জেরিনা বলে ওঠে, আমির, সাদিকার আরও একটা রিপোর্ট কিন্তু এখনও আসা বাকি আছে, আমাদের হয়তো কালকে আবার দেখা করতে হবে। আমির ওকে বলে সেখান থেকে চলে যাই। সিন কাট হয়ে চলে আসে ওই 3 জানুয়ারির উপর। ববি হসপিটাল থেকে যা কিছু দেখে এসেছিল বাকি দুজনকে সব কিছু বলে। শঙ্কর ছাড়া বাকি দুজন মানে স্যাম এবং ববি তারা তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ আমির যতগুলো কেস এখনো পর্যন্ত হাতে নিয়েছে সবগুলো সে সলভ করে ছেড়েছে। এদের ভয় হচ্ছে এদেরকে ওনার ধরে ফেলে। এরা একজন তো আরেকজনের উপর রাগারাগি করছিল যে তোরা ভালো করে চেক কেন করিসনি, যে মেয়েটা তখন মরেছিল কিনা, তখন ভালো করে চেক করলে আজ এই দিন দেখতে হতো না। শঙ্কর বলে, চুপ কর তোরা, কথা দিলাম এ আমাদের ব্যাপারে পুলিশদের কিছু বলার আগেই আমি তাকে শেষ করে দিব। সিন শিফট পরবর্তী দিন সকালে আমির এবং ডক্টর জেরিনার উপর। জেরিনা আমিরকে প্রথমে সাদিকার কন্ডিশন কেমন সে ব্যাপারে বলে যে তার কন্ডিশন দিন দিন খারাপ হয়ে চলেছে। সাথে সে এটাও বলে যে আজকালকার দিনে মেয়েরা কোথাও সেফ না, সমাজটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। মেয়েটা এখানে এসেছিল তার সমস্যার হাল খুঁজতে, কিন্তু দেখো তার সাথে কি হয়ে গেল। সমাজে দিন দিন এমন এমন নরপশু বেড়ে চলেছে যারা কিনা একটা বাচ্চাকেও পর্যন্ত রেহাই দেয় না। এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত আমির। আমিরও বলে, কথা দিলাম সাদিকার এই অবস্থা যারা করেছে তারা শাস্তি পাবেই। জেরিনা বলে, বাই দ্য ওয়ে, যে কথাটার জন্য তোমাকে ডেকেছি
সাদিকার সেই আরেকটা রিপোর্টটা চলে এসেছে। এখানে জেরিনা আমিরকে সব কিছু খুলে বলে, কিন্তু বিষয়টা কি সেটা এখনও আমাদের জানানো হয় না। এটা কি তা আমরা একদম শেষে গিয়ে জানতে পারবো। সিন কাট হয়ে চলে আসে হসপিটালে সাদিকার মা এবং রেণুকার উপর। তারা চেন্নাই এখানে এসে উপস্থিত। মা তো মেয়ের এই অবস্থা দেখে কোনো রকম শান্ত হতে পারছে না, অজোরে কান্না করছিল। কতই না আদর যত্নে সে মেয়েকে বড় করেছে, এইসব ভেবে তার বুকটা যেন ফেটে যাচ্ছে। জেরিনা এসে তাকে কোনো রকম সান্ত্বনা দেয়। অন্যদিকে আমরা ওই জানোয়ারগুলোকে দেখি, যারা কিনা হসপিটালের আশেপাশে এসে প্ল্যান বানাচ্ছে কিভাবে সাদিকাকে শেষ করা যায়। শঙ্কর হসপিটালের ভিতরে যাই সুযোগ পায় কিনা দেখার জন্য। যদি সুযোগ থাকে সে এখনই কাজ সেরে ফেলবে। ধীরে ধীরে সে আইসিইউর দিকে এগিয়ে যাচ্ছিল, বাট ওই সময় আমিরও সেখানে এসে উপস্থিত, যার জন্য শঙ্কর আর কাজটা সারতে পারে না। তাড়াতাড়ি তাকে সেখান থেকে কেটে পড়তে হয়। যাই হোক, এদিকে আমির এসে সাদিকার মা এবং রেণুকার সাথে দেখা করে। রেণুকাও আমিরকে সব কিছু খুলে বলে যে সাদিকার সাথে তার লাস্ট কলে কখন কথা হয়েছিল না হয়েছিল সব কিছু। লাস্ট যখন নাকি সাদিকার সাথে তার কথা হচ্ছিল তখন সে অটুর আওয়াজ শুনতে পেয়েছিল, যার থেকে তার ধারণা সে নিশ্চয় তখন কোনো অটুতে ছিল হবে। এইটা থেকে আমিরের সন্দেহ আরও মজবুত হতে শুরু করে, কারণ সাদিকাও যখন হুঁশে এসেছিল তখন একটু একটু কোনো অটুর কথা বলছিল। এইসবের মাঝে আমিরের কাছে একটা ইম্পর্ট্যান্ট কল চলে আসায় তাকে চলে যেতে হয়। জেরিনা এবং রেণুকাও সাদিকার মাকে শান্ত করে সব কিছু বলে, অর্থাৎ সাদিকা এখানে কী উদ্দেশ্যে এসেছিল, তার একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, সে প্রেগনেন্ট ছিল, এই সব কিছুই। কারণ তার মায়ের কাছ থেকে বিষয়টা আর লুকানোটা ঠিক হবে না। এদিকে পুলিশ ওই জায়গাটা খুঁজে নিয়েছে, অর্থাৎ যেখানে সাদিকা বাস থেকে নেমেছিল। এরই সাথে তারা সেই চায়ের দোকানটাতে এসেই সাদিকার ডিটেলস দেখিয়ে ওই চাওয়ালাটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে যে এই মেয়েটা কি এখানে এসেছিল বা তুমি তাকে দেখেছিলে। এ অনেক ভাবনা চিন্তা করার পর উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে তো আমি দেখেছি, সে এসেছিল তো এখানে। সে এখানে এসে একটা হসপিটালের অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল। তখন একটা ছেলে বাইকে করে আসতে ছেলেটা তাকে সাহায্য করে, ছেলেটা তাকে একটা অটোও ঠিক করে দেয়। পুলিশরা জিজ্ঞাসা করে বাইকে করে যে ছেলেটা এসেছিল তার ব্যাপারে কিছু জানো নাকি। চাওয়ালা বলে, না স্যার, তেমন কিছু তো জানি না, এই মাঝে মধ্যেই এসে এখানে চাটা খেত, এতটুকুই। এরা বলে, ভালো করে মনে করে দেখো, আর কিছু দেখেছ নাকি। চাওয়ালা বলে, আর কিছু? হ্যাঁ, তার বাইকের সামনের দিকে একটা স্টিকার লাগানো ছিল যেটা দেখতে কিছুটা ভূতের মতো। এইসব ইনফরমেশন কালেক্ট করে পুলিশরা সেখান থেকে চলে আসে। এসে তারা হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, কারণ তাদের সন্দেহ যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই সাদিকাকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছে হবে। তাদের সন্দেহ সঠিক হয়। হসপিটালের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করে তারা চাওয়ালাটার বিবরণ অনুযায়ী ওই একই রকমের বাইকটা এবং বাইকের মালিককে দেখতে পায়, মানে ববিকে। সাথে সাথে তারা ববির কুণ্ডুলি বের করে পুরো এলাকায় তাকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে 3 জানুয়ারির মধ্যে স্যাম এইসব দেখে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি এসে সে ববিকে সব কিছু বলে যে পুলিশ আমাদের হন্য হন্য হয়ে খুঁজছে, এতক্ষণে তো নিশ্চয় তারা আমাদের ব্যাপারে জেনেও গেছে। আমি বলে দিচ্ছি এখানে থাকাটা আমাদের জন্য একদমই সেফ না। বলে দুজন এই শহর থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, বাইকে করে যেতে শুরু করে। কিন্তু মাঝরাস্তাতেই একটা পুলিশ চেকপোস্টে এসে তারা পুলিশদের নজরে পড়ে যায়। পুলিশের টিম সাথে সাথে তাদের পিছনে পড়ে যায়। তাদের মধ্যে একটা চেজিং তো হয়, বাট এ যাত্রায় কোনোরকম ববি তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালাতে সফল হয়, কিন্তু এখান থেকে বের হতে পারে না। পরের সিনে রাতে 3 জানুয়ারি এক জায়গায় হয়। শঙ্কর এসে বলে, দেখ, আমি থাকতে তোরা কোনো ভয় পাবি না, নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়, কেউ আমাদের চুলও ছিঁড়তে পারবে না। এইসব বলে তারা যে যে যার মতো করে চলে যায়। সিন শিফটের পরবর্তী দিন সকালে ববি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা নিউজ পেপার হাতে নিয়ে বসে, আর এখানে নিউজ পেপারে কিছু একটা দেখে তার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি সব কিছু ফেলে টেলে সে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। সিন কাট হয়ে চলে আসে আমিরের উপর। আমির সকাল সকাল নামাজ পড়ছিল, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করে এসেছে। যাই হোক, এর একটু পর আমিরের কাছে একটা কল আসে, যার সাথে সাথে সে হসপিটালে মর্চরি রুমের দিকে ছুটে যায়। আর এখানে আসতে আমরা জানতে পারি 3 জানুয়ারির মৃত্যু হয়ে গেছে। শঙ্কর, ববি, স্যাম তারা 3 জনে ব্রুটালভাবে মারা গেছে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় সকাল সকালই স্যাম কান্না করতে করতে শঙ্করকে কল করেছে আর বলছে, ভাই, ববির মৃত্যু হয়ে গেছে, কেউ ব্রুটালভাবে তাকে মেরে রেল লাইনের পাশে ফেলে দিয়েছে। আমার অনেক ভয় করছে, এরা আমাদের দুজনকেও ছাড়বে না। আমি তাদের হাতে এত ভয়ানকভাবে মরতে চাই না, এর চেয়ে বরং আমি নিজেই নিজেকে শেষ করে দিব। ওই মেয়েটা আমাদের জন্য কাল হয়ে এসেছিল। নিউজ পেপার এবং সব জায়গায় আমাদের ছবি সহ আমাদের নাম ছড়িয়ে পড়েছে, এমনিও সমাজে আর বাঁচতে পারবো না। এসব বলে স্যাম কি করে ট্রেনের সামনে পড়ে নিজেকে শেষ করে দেয়। শঙ্কর ভয়ে তাড়াতাড়ি এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। বাইরে আসতে একটা নিউজ পেপার চোখে পড়লে সে সেটা হাতে নিয়ে দেখে
যেখানে সত্যি তাদের ফটোসহ তাদের ব্যাপারে সব কিছু লেখা ছিল, যে তারা তিনজন মিলে একটা মেয়ের সাথে এরকম করেছে। এরই সাথে এখানে নিউজ পেপারে আরও একটা বিষয় লেখা ছিল, যেটা একটু পরে বলছি। এগুলো দেখে শঙ্কর তাড়াতাড়ি অটো নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। ফুল স্পিডে অটো চালিয়ে এসে পালাচ্ছিল, আর এইভাবে একটু দূর আসতে তার ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। অটো টটু সহ সব কিছু উল্টে যায় একদম। মুভির শুরুতে মূলত আমাদের এই সিনটাই দেখানো হয়েছিল, আর জায়গায় এখানে শঙ্করেরও মৃত্যু হয়। এখানে আমরা ওই আরেকটা বিষয়টাও জানতে পারি, অর্থাৎ যেটা জেরিনা আমিরকে বলেছিল সে বিষয়টা নিউজ পেপারও দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে সাদিকা নাকি HIV রোগে আক্রান্ত ছিল, আর তার সাথে এসব করার ফলে ওই তিনজনেরও এতক্ষণে রোগটা ছড়িয়ে গেছে হবে। মূলত এই নিউজটা দেখেই ববি এবং শঙ্কর ভয় পেয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে সাদিকারও মৃত্যু হয়ে যায়। ডক্টররা অনেক চেষ্টা করার পর তাকে বাঁচাতে পারল না। পরের সিন আমরা দেখি জেরিনা আমিরকে কল করে জিজ্ঞাসা করছে যে এসব কীভাবে হয়েছে। ওই তিন কালপ্রিট এত তাড়াতাড়ি শাস্তি পেয়ে গেল, এটা একটু হজম হচ্ছে না। আমির বলে, কি করব ম্যাডাম, সব কিছু উপরওয়ালারই খেলা। আমি তো জাস্ট 1 জানুয়ারিকেই শেষ করেছি, বাকি দুজন আপনা আপনি শেষ হয়ে গেল। আর এটাকেই তো বলে রিভেঞ্জ অফ নেচার। উপরওয়ালা এমনভাবে তাদের শাস্তি দিয়েছে, দ্বিতীয়বার কেউ এরকম ঘৃণ্যতম কাজ করবে তো দূরে থাক, মাথায় আনতে গেলে 1000 বার ভাববে। সাদিকা মেয়েটার জন্য যদিও খারাপ তো একটু লাগছে, তারপরও সে তার ইনসাফ পেয়েছে, ওইটাই অনেক। আর এখানে কেসটার FIR ক্লোজ। শেষের দিকে আমাদের এটাও দেখানো হয় এই মুভির কাহিনীটা কেরালার সত্যিকার একটা ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানেও একটা মেয়ে এসবের শিকার হয়েছিল।